আচ্ছা, আজকে না মানব কল্যাণের জীবাণু এই চ্যাপ্টারটা আমরা পড়ব। মানব কল্যাণের জীবাণু বলতে কি, দেখো, জীবাণুরা তো নানাভাবে আমাদের ক্ষতি করে, কিন্তু জীবাণুরা আবার নানাভাবে আমাদের উপকারও করে। যাদের মানে যেটা আমাদের কল্যাণের লাগে, মানুষের কল্যাণে লাগে, সেই সব জীবাণুরা কোন কোন ফিল্ডে আমাদের উপকার করে। ধরো, আমরা খাবার পাই জীবাণু থেকে, শিল্প উৎপাদনে, নর্দমার জল বিশুদ্ধকরণে, শক্তি উৎপাদন করতে সাহায্য করে, জীবসার উৎপাদন করতে সাহায্য করে, ওষুধ শিল্পে সাহায্য করে। এবার তোমাদের যেটা পড়তে হবে, এই যে বিভিন্ন ফিল্ড বললাম আমি, সেই ফিল্ডগুলোতে কিভাবে কোন জীবাণু সাহায্য করছে, তাদের বিজ্ঞানসম্মত নাম, সায়েন্টিফিক নেম, এগুলো পড়তে হবে। খাদ্য সামগ্রী উৎপাদনের জীবাণুদের মধ্যে দেখো, এই যে চারটা আছে, সব তো মুখস্থ রাখা সম্ভব নয়। এখান থেকে আমি যখন কোশ্চেন দেবো তখনই বুঝতে পারবে যে এখান থেকে দুটো তিনটে জীবাণুর নাম কোন খাদ্যের ওপরে কাজ করে, তার সায়েন্টিফিক নামটা মুখস্থ করে রাখবে। এবার দেখো, শিল্প উৎপাদনে জীবাণু আছে, এখানে কিন্তু কোশ্চেন আসে যে চর্মশিল্পে উৎপাদনকারী জীবাণুদের নাম এবং কিসের ওপর কাজ করে বর্ণনা করে, এরকমভাবে 2 নম্বর 3 নম্বরের কোশ্চেন আসে। তাহলে এই চার্টগুলো মুখস্থ করলেই কিন্তু হয়ে যাবে। মদ্যশিল্পে আছে এই ধরনের কী কী ব্যাকটেরিয়ার নাম, কি তৈরি করে, তার ব্যবহারটা কি, কোন শিল্পে কাজ করে, এগুলো রয়েছে। ওষুধ উৎপাদনে রয়েছে, এই চার্টগুলো যখন দিয়ে দেবো শুধু এগুলো একটু একটু করে মুখস্থ করে রাখবে। অ্যান্টিবায়োটিক তৈরি করে, স্টেরয়েড তৈরি করে, ভ্যাকসিন তৈরি করে। ভ্যাকসিন তো মানে জানো কত ধরনের ভ্যাকসিন, কলেরা, যক্ষ্মা, প্লেগ, এরপরে করোনা ভাইরাসের ভ্যাকসিনও তৈরি হবে। ভিটামিন উৎপাদনে কী কী ভিটামিন আছে, কী ধরনের জীবাণু সাহায্য করে, উৎসেচক উৎপাদনে, অ্যাসিড উৎপাদনে। এই চার্টগুলো একটু মুখস্থ করে, যেরকম কোশ্চেন দেবো সেই কোশ্চেন অনুযায়ী চার্টগুলো মুখস্থ করলেই হবে। আচ্ছা, এইটা পড়তে হবে, নর্দমার জল বিশুদ্ধকরণ বা সিওয়েজ ট্রিটমেন্ট। নর্দমার জলে যখন দূষিত পদার্থ মিশে থাকে না, যে নর্দমার জল, ধরো কোথা থেকে আমাদের নর্দমা জলগুলো কোথা থেকে তৈরি হয়, ধরো আমরা বাড়ির মধ্যে তো নানা ধরনের কাজ করি, রান্নাবান্না হচ্ছে, স্নান হচ্ছে, বাথরুমের কাজ হচ্ছে, জামা কাপড় কাচা হচ্ছে, সেই সমস্ত জলগুলো কিন্তু প্রত্যেক বাড়ির পাইপ দিয়ে, রাস্তার তলায় যে পাইপ থাকে সেই পাইপের মধ্যে দিয়ে চলে যায়। এবং সেগুলো যদি খোলা নর্দমা থাকে তাহলে আমরা বুঝতে পারি, আর তা নাহলে এখন তো বেশিরভাগই সব কর্পোরেশন থেকে সব নর্দমাগুলোকে ঢেকে দেওয়া হয়েছে। অতএব আমাদের রাস্তাগুলোর তলা দিয়ে কিন্তু এই নর্দমাটা যাচ্ছে। এই নর্দমাটা কোথায় গিয়ে মিট করছে, কোনো খাল হতে পারে, কোনো পুকুর হতে পারে, সেইখানে মিট করে সেটা যাতে গঙ্গার সাথে যেখানে কানেক্ট করা আছে সেইখানে গঙ্গার জলের সাথে মিশে যায়। এবার তোমরা বলতে পারো গঙ্গার জলের সাথে এইসব মিশে গেলে তাহলে গঙ্গার জল তো আরও নোংরা হচ্ছে। সেগুলোকে ফিল্টার করে গঙ্গার জলটাকে আবার পরিশোধন করা হয়। তো এখন এই নর্দমার জল তো বিভিন্ন, মানে আমাদের সমস্ত রকম কাজে নর্দমার জল তৈরি হবেই। এই নর্দমার জলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নানা ধরনের দূষিত পদার্থ মিশে যাচ্ছে। এই নর্দমার জলের মিশে থাকা দূষিত পদার্থগুলোকেই বলে সিউয়েজ। আর আমাদের ধরো গৃহস্থালির বাসন মাজার ফলে, জামা কাপড় পরিষ্কার করার ফলে যেসব বজ্রদ্রব্য মেশে তাদেরকে বলে স্লাজ। তাহলে দুটো টার্ম পেলে, একটা সিউয়েজ, একটা স্লাজ। নর্দমার জলে কি কি ক্ষতিকর দিক আছে, নর্দমার জল যে আমরা যদি সরাসরি ব্যবহার করি তাহলে কি কি ক্ষতিকর দিক হবে। বিওডি মূল্য খুব উঁচু। বিওডি মূল্য খুব উঁচু। বিওডি মূল্য হচ্ছে, বিওডিটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, মানে নর্দমা জলের সাথে যেই অক্সিজেনটা জলে দ্রবীভূত হয়ে যেই অক্সিজেনটা মিশে থাকে তার যে মান, সেই মানটা খুব বেশি হয়ে গেলে কিন্তু দূষিত হওয়ার পরিমাণটা বেশি হয়ে যায়। বিওডি মূল্য খুব উঁচু, জলে দ্রবীভূত অক্সিজেন খুব কম, জলে দ্রবীভূত CO2 খুব বেশি। তারপর ধরো জলে অ্যামোনিয়া, H2S এর পরিমাণ খুব বেশি। জলের মাইক্রো ব্যাকটেরিয়ার পরিমাণ প্রায় 99%।
তাহলে আমরা কি করব, নর্দমার জলটাকে আমরা পরিশোধন করার জন্য একটা কিছু ব্যবস্থা করব, সেটাকে বলবো সিওয়েজ ট্রিটমেন্ট। একটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতি, পরিশ্রুতকরণ, মানে ছাঁকনি দিয়ে যেমনভাবে আমরা চা পাতা ছাঁকি ঠিক সেরকম বড় কণা সরিয়ে নেওয়া যায়। স্কিমিং হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে ধরো নর্দমার জলে তৈলাক্ত পদার্থ ছোট ছোট কণা মিশে আছে, সেগুলোর অপসারণ করা যাবে। প্রেসিপিটেশন মানে ধরো থিতিয়ে পড়া, ভারী কণা যদি থিতিয়ে পড়ে যে পদ্ধতিতে, তাকে প্রেসিপিটেশন বলবো। এটা গেল যান্ত্রিক পদ্ধতি। এবার হচ্ছে রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতি হচ্ছে অধক্ষেপণ, দুর্গন্ধনাশ এবং জীবাণুমুক্তকরণ করা হয় রাসায়নিক দ্রব্যের সাহায্যে। আচ্ছা, আরেকটা আছে বিশেষ প্রযুক্তির দ্বারা জৈব উপাদানগুলোর জারণ ঘটানো হয়। CO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফেট এইসব মিশে থাকে, এগুলো জৈব ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়। 1956 খ্রিস্টাব্দে ইমহল্প এটাল সিওয়েজ ট্রিটমেন্টের একটা সহজ সরল পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এই পদ্ধতিতে তিনি 4টি ট্যাঙ্ক ব্যবহার করেছিলেন। এগুলো হচ্ছে, একটা হচ্ছে ডেট্রিটাস ট্যাঙ্ক, একটা হচ্ছে স্কিমিং ট্যাঙ্ক, সেডিমেন্টেশন ট্যাঙ্ক, আর হচ্ছে একটা অক্সিডেশন ট্যাঙ্ক। এটা কি করা হয় পরের পাতায় দেখো, আমি ছক করা আছে পরের পাতায়, সেটা দেখাচ্ছি। সিওয়েজ ওয়াটার এলো, নর্দমার জল, সেখান থেকে ডেট্রিটাস ট্যাঙ্কে নিয়ে যাওয়া হলো। ডেট্রিটাস ট্যাঙ্কটাকে কিন্তু জলটা একদম নাড়ানো হবে না, তাহলে ভারী জিনিসগুলো যেগুলো আনওয়ান্টেড সেগুলো নিচে অধক্ষেপিত হয়ে পড়ে গেল। এবার একটা পাইপের মাধ্যমে ডেট্রিটাস ট্যাঙ্ক থেকে জলটা স্কিমিং ট্যাঙ্কে নিয়ে যাওয়া হলো। স্কিমিং ট্যাঙ্কে কি হচ্ছে, জলটা এমন একখানা ফোর্সে দোলানো হচ্ছে, ঠিক খুব জোরে যে ঘোরানো হচ্ছে সেটা না, ঠিক মানে যেমন ঢেউ দোলে সেরকমভাবে দোলানো হচ্ছে। দোলাতে দোলাতে ওখানে যদি তোমার কিছু তৈলাক্ত পদার্থ থেকে থাকে বা কোনো ছোট কণা থেকে থাকে, তারা আলাদা হয়ে যাচ্ছে জল থেকে। এবার ওটা যে যখন আলাদা হয়ে গেল, তার মানে দেখো এই যে এখান থেকে কিছু ভারী কণা চলে গেল, এখান থেকে তৈলাক্ত কণা চলে গেল, তার মানে একটু একটু করে বিশুদ্ধ হচ্ছে। আবার পাইপের সাহায্যে সেই জলটাকে সেডিমেন্টেশন ট্যাঙ্কে এনে ফেলা হলো। সেডিমেন্টেশন ট্যাঙ্ক মানে সেডিমেন্ট হবে, মানে থিতিয়ে পড়বে নিচে। এবার একদম স্থির অবস্থায় রাখা হলো, সেটা কিন্তু আস্তে আস্তে নিচে থিতিয়ে পড়তে থাকছে। এবার আরেকটু বিশুদ্ধ হলো। এবার সেই জিনিসটা চলে গেল অক্সিডেশন ট্যাঙ্ক। অক্সিডেশন ট্যাঙ্ক হচ্ছে জারণ ট্যাঙ্ক। এই অক্সিডেশন ট্যাঙ্কে গিয়ে কিছু জৈব রাসায়নিক পদার্থ আছে, সেই জৈব পদার্থ, জৈব রাসায়নিক পদার্থ বলতে আমি বোঝাতে চাইছি কিছু নীলাভ সবুজ শৈবাল, কিছু ব্যাকটেরিয়া, যারা জৈবিকভাবে এখানে আর যা যা আনওয়ান্টেড জিনিসপত্র মিশে আছে সেগুলোকে জারণ করে জলটাকে আরও শুদ্ধ করছে। সেই শুদ্ধ জলটা এবারে ব্যবহৃত হচ্ছে কৃষিক্ষেত্র, নদী, মাছ চাষের জন্য, পুকুরে। এগুলো কিন্তু অবশ্যই খাবার জল নয়। মানে নর্দমার জলটাকে যত রকমভাবে হোক, যতটা পারা যায় একটু বিশুদ্ধ করে, যাতে আমরা চাষের ক্ষেত্রে লাগাতে পারি, যাতে আমরা নদীর জলের সাথে মেশাতে পারি, যাতে মাছ চাষ হয় সেরকম পুকুরের সাথে মেশাতে পারি। এইটা হচ্ছে তোমার সিওয়েজ কীভাবে ট্রিটমেন্ট করা যায়। আচ্ছা, এবারে বলবো শক্তি উৎপাদনে জীবাণুরা আমাদের কিভাবে সাহায্য করে। বায়োগ্যাস টেকনোলজি, এটা হচ্ছে বিশেষ জৈব রাসায়নিক প্রকৌশলের সাহায্যে বায়োগ্যাস উৎপাদন করা। মানে যেভাবে বায়োগ্যাস উৎপন্ন করা হয় তাকে বায়োগ্যাস টেকনোলজি বলে। আচ্ছা, বায়োগ্যাস হচ্ছে এমন একটা গ্যাস যেটা অক্সিজেনের অনুপস্থিতিতে তৈরি হয়। এখানে কিন্তু বায়োগ্যাস যখন তৈরি হয় তখন কিন্তু অক্সিজেন থাকলে চলবে না, জৈবিক বস্তুর ভাঙন হলে তবেই বায়োগ্যাস উৎপন্ন হবে। এটা একটা কিন্তু নবীকরণযোগ্য শক্তির উৎস, মানে যেই শক্তিটা আমরা চিরাচরিত না করে আমরা নিজেরা তৈরি করে সেই শক্তি উৎপন্ন করে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। বায়োগ্যাসের উপাদান কি? প্রথমেই হচ্ছে মিথেন, প্রায় 50 থেকে 70% মিথেন। এই মিথেন গ্যাসকে তৈরি করলেই কিন্তু বায়োগ্যাসটা উৎপন্ন হয়। CO2 আছে,
সামান্য পরিমাণ নাইট্রোজেন, H2S, হাইড্রোজেন থাকে। আর জৈব দূষিত পদার্থের প্রায় 50% মিথেন গ্যাসেই রূপান্তরিত হয়। তার মানে মিথেন গ্যাস তৈরি হওয়া মানেই কিন্তু বায়োগ্যাস তৈরি হয়ে যাওয়া। আচ্ছা, বায়োগ্যাসের মধ্যে অল্প মাত্রায় বায়ুর আর্দ্রতা এবং সাইলক্সেন থাকে। মিথেন, হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড এইসব গ্যাসগুলো অক্সিজেনের সঙ্গে জারিত হয়ে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকে জ্বালানি রূপে ব্যবহৃত করা হয়। জ্বালানি রূপে ব্যবহার করা হতে পারে, জ্বালানি রূপে মানেই তো রান্নার কাজে ব্যবহৃত হলো। বায়োগ্যাসের এই শক্তিকে আবার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়, তাপ শক্তিতেও কিন্তু রূপান্তরিত করা যায়। তাহলে বায়োগ্যাসের মিথেনে রূপান্তরিত হওয়ার জন্য কি কি ব্যাকটেরিয়ার প্রয়োজন? এখানে দেখো, এই ব্যাকটেরিয়াগুলোর নাম একটু কিন্তু মনে রাখতে হবে। হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়া, ব্যাসিলাস ক্লস্ট্রিডিয়াম এরা। অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া, হাইড্রোল্যাকটিক ব্যাকটেরিয়ার দ্বারা উৎপন্ন পদার্থগুলোকে অ্যাসিটেটে পরিণত করে যারা, যেমন ডিসালফোভিব্রিও সাইনোট্রফোমোনাস হচ্ছে এই ধরনের ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়া, যারা অবশ্যই মিথেনে পরিণত করবে কাদের? এই যে অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া থেকে যেটা উৎপন্ন হলো সেটাকে যখন মিথেনে পরিণত করবে, সেই ব্যাকটেরিয়াদের কাজ হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া তারা। মিথানোব্যাকটেরিয়াম ফর্মিসিকাম, মিথানোব্যাকটেরিয়াম সনজেনি হচ্ছে এই রকমের ব্যাকটেরিয়া। এবার ধরো জৈব দূষিত বস্তুর পরিমাণ এবং শক্তির উৎস হিসেবে বায়োগ্যাস উৎপাদন, এগুলো জাস্ট একটা কতগুলো অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়েছে যে কত কেজি কতটা কি লাগে, কত কেজি গোবর লাগে, কিভাবে কতখানি গ্যাস তৈরি হয় সেরকম। আচ্ছা, মিথেন উৎপাদনের বিভিন্ন প্রভাবক মানে কি কি প্রভাবক মিথেনটাকে উৎপন্ন করতে পারবে? প্রথম হচ্ছে স্লারি কাদের বলবো? জৈব পদার্থের তরলীকরণ, জল ও কঠিন বস্তুর পরিমাণ হতে হবে 1:1, এইভাবে যখন তৈরি হবে তখন তাকে বলবো স্লারি। সিডিং কাকে বলবো? স্লারির সঙ্গে সামান্য পরিমাণ যদি নর্দমার পাক ডাইজেস্টার হিসেবে মেশানো হয়, কারণ নর্দমার পাকে পর্যাপ্ত অ্যাসিটোজেনিক ও মেথানোজেনিক ব্যাকটেরিয়া থাকে, তখন তাকে বলবো সিডিং। তার পিএইচ কত হতে হবে? মানে অ্যাসিডের পরিমাণ 6 থেকে 8। তাপমাত্রা কত হতে হবে? থার্মোফিলিক পরিপাকের জন্য 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড, মেসোফিলিক পরিপাকের জন্য 30 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দরকার। কার্বন নাইট্রোজেনের অনুপাত হতে হবে 30:1। অবাধ শ্বসন বা সন্ধানের জন্য ডাইজেস্টারকে ভালো করে বায়ু নিরোধক করতে হবে, মানে যেখানে কোনোভাবেই অক্সিজেন থাকবে না। শৈবাল, কিছু শৈবাল যোগ করতে হবে। গোবরের সঙ্গে শৈবাল মেশালে মিথেন উৎপাদন বৃদ্ধি পায়। এই প্রভাবকগুলো মিথেন তৈরি করতে সাহায্য করে। এবার হচ্ছে বায়োগ্যাস উৎপাদনের অবায়বীয় পাচনের বিভিন্ন পর্যায়। বায়োগ্যাসটাকে ব্যবহারিক অর্থে বলে ল্যান্ডফিল গ্যাস, LFG বা পাচক গ্যাস, মানে ওখান থেকে উৎপন্ন হচ্ছে বায়োগ্যাস, এরকমভাবে বলা হয় আর কি। এই প্রকার উৎপাদন পদ্ধতিতে একটি বায়ুনিরুদ্ধ ট্যাঙ্কে জীবভরজনিত বজ্র মিথেন উৎপাদনকারী নবীকরণযোগ্য শক্তিতে পরিণত হয়ে বিদ্যুৎ বা তাপ শক্তিতে ব্যবহৃত হয়। এটা দু ধরনের পদ্ধতি, মেসোফিলিক আর থার্মোফিলিক পাচন। এবার দেখে নিই, পরের পাতায় একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা মুখস্থ করলেই তোমাদের হবে। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় আর একদম বায়োগ্যাস উৎপাদনের শেষ বস্তু। প্রথম পর্যায়টা কি? তরলীভবন। তরলীভবন ব্যাকটেরিয়া, ওই যে ব্যাকটেরিয়াগুলোর নাম হলো, সেই ব্যাকটেরিয়াগুলো জটিল জৈব বস্তু তৈরি করে। দ্বিতীয় পর্যায়ে অ্যাসিড উৎপাদনকারী ব্যাকটেরিয়াগুলো এই তরলীকৃত দ্রবণীয় জৈব বস্তুদের কিছুটা তৈরি করে, এই জটিল জৈব বস্তুকে কিছুটা তৈরি করে তরলীকৃত দ্রবণীয় জৈব বস্তু, কিছুটা তৈরি করে অদ্রবণীয় বস্তু, যেটা জল, অজৈব বস্তু, অদ্রবণীয় জৈব বস্তু হিসেবে থাকে। এবার তরলীকৃত দ্রবণীয় জৈব বস্তুকে এই বায়োগ্যাস মিথেন উৎপাদনকারী ব্যাকটেরিয়াকে কী করে? সরল জৈব অ্যাসিডে পরিণত করে। এই সরল জৈব অ্যাসিড বায়োগ্যাস তৈরি করে, যেখানে কী কী থাকে? মিথেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে আর কিছু অশুদ্ধি জিনিসপত্র মিশে থাকে। এই চারটাকে মুখস্থ করলেই কিন্তু মোটামুটি উত্তরটা হয়ে যাবে।
আচ্ছা, বায়োগ্যাসের সুবিধা, প্রধান সুবিধা তো দেখো, বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়, আবহাওয়ার যে পরিবর্তন হয় সেটা হ্রাস করতে বায়োগ্যাস সাহায্য করে, অবায়বীয় পাচনের মাধ্যমে গরুর বজ্রবস্তুকে মিথেন বায়োগ্যাসে রূপান্তরিত করে। আর ইউনাইটেড স্টেটে প্রায় মিলিয়ন সংখ্যায় গরুর বজ্রবস্তু থেকে প্রায় 100 বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ শক্তি তৈরি হয়। আবার একটি গরুর বজ্রবস্তু থেকে একদিনে প্রায় 3 কিলোওয়াট বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। তার মানে বুঝতে পারছো, এই বায়োগ্যাস যদি উৎপন্ন করা যায় তাহলে কত পরিমাণে তাপশক্তি, বিদ্যুৎ শক্তি আমরা পেতে পারি। শক্তির উৎস হিসেবে মিথেন ব্যবহারের সুবিধে। কেন আমরা মিথেন ব্যবহার করব, যে শক্তির বিকল্প উৎস হিসেবে মিথেনকে কেন ব্যবহার করব? মিথেন প্রধানত অদ্রবণীয়, কোনো কিছুর সাথে মিশে যাবে না। সন্ধান প্রক্রিয়ায় সহজেই পৃথক করা যায়, মজুতের জন্য সংগ্রহ করা যায়, সরাসরি দাহ্য, একাধারে শক্তি সারের উৎস হিসেবে কাজ করে, অপেক্ষাকৃত অর্থকরী, কৃষিক্ষেত্রে শক্তির উৎস হিসেবে ব্যবহার করা যায়, বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যায়, রান্নার কাজে, আলো জ্বালানোর কাজে, ডিজেল ইঞ্জিন চালু করার কাজে, পাম্প চালানোর কাজে। সর্বোপরি এর তাপীয় দক্ষতা অত্যন্ত উচ্চমানের এবং সহজেই উৎপন্ন করা যায়, সারানোর খরচও খুবই কম। সেই জন্য এখন কিন্তু বায়োগ্যাস উৎপাদন করার দিকে যথেষ্ট পরিমাণে তার গুরুত্বটা বেড়েছে।